কলকারখানা সহ সব ক্ষেত্রে শ্রমিক ও মালিকের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর একটি হোটেলে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় পচা দেশ থেকে তরতাজা দেশে উন্নীত করতে ব্যবসায়ী সমাজে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। জেনেভা কনভেনশনে যোগদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যেটা বহুদিন পড়ে আছে, বাংলাদেশ জেনেভা কনভেনশনে যোগ দিতে পারেনি। সরকার, মালিক, শ্রমিক সবাই মিলে সেটি করা হবে। আজকে ধন্যবাদ ব্যবসায়ীদের কাছে, যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তাদের কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গিয়ে কি করতে হবে তাদেরকে আমরা ডেকে আনতে পারি। এখানে আসুক, তোমরাও শরিক হও। এর মধ্যে আমাদেরকে সুযোগ দরকার। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে। বৈঠকে শিল্প, কলকারখানা সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিকে আজ ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করেন। এফবিসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতা ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন। নির্বাচনের মহাসড়কে উঠতে প্রধান উপদেষ্টার ঘোষিত সংস্কার কাজগুলো দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি প্রত্যাশার কথা জানান। পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়ে সেখান থেকে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত নস্যাৎ করে দেওয়ারও আহ্বান জানান তিনি, এবং একই সাথে শিল্প কলকারখানাগুলোতে চালু রাখার ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করারও নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। বিগত 15 বছরে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের নিয়ে শাহাদাত বরণকারীদের স্মরণে 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 15 তারিখ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশ সফল করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিবের এই সংবাদ সম্মেলন। প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে, জনগণের প্রতিনিধিদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। রাষ্ট্রীয় সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রাখারও পরামর্শ দেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নীতি নির্ধারক। একটা বিপ্লব যখন হয় তখন ইটস নট এ বেড অফ রোজেস, কুসুমাস্তীর্ণ নয়। এই অর্থগুলো, সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোকে পেরিয়ে কাজ করতে হয়। ওইটুকু ধৈর্যটা আমাদেরকে ধরতেই হবে। শিল্প কলকারখানা চালু রাখার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়ে ছাত্র জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হওয়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। কথা আসবে, আপনারা বাইরে নিচ্ছেন না কেন? স্পষ্ট, একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়।
মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় আগামী 14 সেপ্টেম্বর শনিবার স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 728 জন নিহতের তালিকা এসেছে আর 20,263 জন আহত হয়েছেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে আপনাদেরকে কিছু অবহিত করা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ স্মরণসভা করা হচ্ছে না বলেও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তৈরিকৃত শহীদদের তালিকার উপর ভিত্তি করেই স্মরণসভা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। এই স্মরণসভায় কোনো সাজসজ্জা কিংবা অতিরিক্ত খরচের ব্যবস্থা নেই, এটি রাষ্ট্রীয় কর্মসূচি বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে, এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে গ্রেপ্তার ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেল 3:55 তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক গোলাপ মাহমুদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাজধানী মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসাদুজ্জামান মিয়ার সংশ্লিষ্টতা পায় এবং এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রস ফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটার সঙ্গে কারা কারা জড়িত তা উদ্ঘাটন করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। কিন্তু 10 সালে 302 এবং 24, 34, 143 এই ধরনের মামলা আমার মনে হয় আমার ওখানে জীবনে এই প্রথম আমরা দেখেছি। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া একটি মামলায় ইনুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মেনন ও পলককেও কয়েক দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চট্টগ্রাম 6 রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজারের ফকির মুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন বিজিবি 25 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই সরকার গঠনের আগে আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টি কমিশন গঠন করা হয়েছে তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। নিম্ন আদালত কখনো কখনো এটা উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। আশুলিয়ায় আজও ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা ও ডিইপিজেড এর কারখানাগুলোতে কার্যক্রম চালু রয়েছে। সকাল থেকে চালু থাকা কারখানাগুলোতে শ্রমিকদের নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে দেখা যায়। শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের সাথে মালিক পক্ষের বনিবনা না হওয়ায় অনেক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। পরে সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা মালিকরা। এছাড়া বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। কারখানাগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলোকে সমাধানে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প খাতে অস্থিরতার পেছনে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং কিছু অনুপ্রবেশকারী ঢুকে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে গাজীপুর টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন হলরুমে শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় শ্রমিকদের অসন্তোষের বিষয়ে দেশ ও দেশের বাহিরে চক্রান্তের কথা তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব বলেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে। দেশের বাহিরের মিডিয়াগুলো পোশাক খাতের অসঙ্গতি তুলে ধরে আন্তর্জাতিক মার্কেটটি নষ্ট করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এখানে শ্রমিক লিডাররা আছেন, আমি 100% বিশ্বাস করি কোনো শ্রমিক, কোনো ভালো শ্রমিক যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তের নানা পয়েন্টে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা সতর্কতার পরও বন্ধ করা যাচ্ছে না অনুপ্রবেশ। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সরকার পতনের পর কয়েকদিন সীমান্ত এলাকা সহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে অনুপ্রবেশ শুরু করেছে রোহিঙ্গারা। সম্প্রতি নিরাপত্তা তৎপরতা বাড়ানো হলেও থামছে না অনুপ্রবেশকারী। রাতের আধারে যোগ হয়েছে দালালদের দৌরাত্ম্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে 10,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি এই সংখ্যা কমপক্ষে 20,000। একই সঙ্গে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে আরও 30,000 রোহিঙ্গা। IDB Cambodia madit itahan ma rakhibo dahan ma seri ara jene variane onara duniyatu ara da saidiki ara deshanara চাই। রোহিঙ্গারা যাতে স্থানীয়দের বাসায় অবস্থান নিতে না পারেন সেই লক্ষ্যে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বিজিবির টেকনাফ ও কক্সবাজার অঞ্চলের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। গত এক মাসে অনুপ্রবেশের চেষ্টায় 4,506 জন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ ও উখিয়ার 30টি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। থাকছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের বাড়ির পাশাপাশি ভাড়া বাসায়। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে। টাকার বিনিময়ে অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে তারা আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে।
তো এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ বিষয়। নতুনভাবে রোহিঙ্গা প্রবেশের বিষয় নিশ্চিত করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিভাগ। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে বাংলাদেশ সরকার। নেওয়া হয়নি তাদের তালিকা করার উদ্যোগও। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসলেও তাদেরকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। মৌলভীবাজার জেলা সহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জেলার অন্যান্য উপজেলার মতো জুড়িতে প্রচণ্ড গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হিসেবে বেড়েছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। দিন রাত মিলিয়ে প্রায় 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গভীর রাতে একবার বিদ্যুৎ গেলে আর যেন ফিরে আসার নাম নেই। বিদ্যুৎহীন থাকার কারণে শিশু ও বৃদ্ধরা পড়ছেন বিপাকে। বিশেষ করে ভোগান্তি পোহাচ্ছে গ্রামের শিক্ষার্থীরা। মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনরাত মিলিয়ে 9-10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা খাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জুড়িতে লোডশেডিং এর অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন আর না হয় 12 থেকে 15 বার কারেন্ট যায়। অসহনীয় গরম আর তীব্র লোডশেডিং এ গা ঘেমে বেশিরভাগ শিক্ষার্থী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা বাড়িতে এবং বিদ্যালয়ে লেখাপড়া করতে পারি না, এর জন্য অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। রাতেও ঠিকমতো বাড়িতে পড়াশোনা করতে পারছি না, যার কারণে আমাদের সিলেবাস অনেক পিছিয়ে যাচ্ছে। তীব্র লোডশেডিং এর কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা, ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার মালিকরা। বিদ্যুতের এমন লুকোচুরির খেলায় সাধারণ মানুষ অতিষ্ঠ। ব্যবসায়ীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের ব্যবসা বাণিজ্য বিদ্যুতের কারণে আমরা করতে পারছি না। আমরা চাই সরকারের কাছে যে আমাদের লোডশেডিংটা একটু কমানোর জন্য। লোডশেডিং এর কারণ হিসেবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকাকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ। আর কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন দায়িত্বরতরা। 6.5 মেগাওয়াটের বিপরীতে আমরা পাচ্ছি 2.5 থেকে 3.5 মেগাওয়াট, যার কারণে আমাদের প্রতিদিন 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দেখা দিচ্ছে। তো এই লোডশেডিং নিরসনের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বগুড়া শেরপুরে মজুমদার অয়েল মিলে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে 4 টেকনিশিয়ান নিহত হয়েছেন। দুপুরে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন ইমরান, আবু সাইদ, মনির হোসেন ও রুবেল মিয়া। নিহতদের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের লাইন মেরামতের জন্য ওয়েল্ডিং করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হন। বগুড়ার হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়। সংবাদে পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। আল্লাহ হাফেজ।